ভারতের কেরালা রাজ্যের পালাক্কাড জেলার অটোপাল্লাম এলাকাতে একজন ভারতীয় নাগরিক যার নাম রামনারায়ণ বাঘেল তাকে বাংলাদেশি নাগরিক সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এদিকে আবার বাংলাদেশের ময়মনসিংহের ভালুকাতে দীপুচন্দ্র দাসকে ধর্মীয় অবমাননার দায়ে, যদিও তার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, তাকে গাছের সাথে টাঙায়ে পিটাইছে, অর্ধ উলঙ্গ করে পিটাইছে, তারপরে হত্যা করার পরে আগুন দিয়ে জ্বালাই দিছে। সেই ভিডিও আবার হাজার হাজার মানুষ তাদের মুঠোফোন দিয়ে ধারণ করছে। আপনি দুইটা বিষয়কে একটু রিলেট করেন তো। বাংলাদেশে হত্যা করা হচ্ছে ধর্মীয় অবমাননার নামে হিন্দুদেরকে, আর ইন্ডিয়াতে কি শুরু হচ্ছে? বাংলাদেশি নাগরিক সন্দেহে তাকে পিটায়ে হত্যা করে ফেললো। এটা কতটা অশনি সংকেত আপনারা ভাবতেও পারবেন না। কারণ কি জানেন? ধরেন আপনি ইন্ডিয়াতে চিকিৎসা করতে গেলেন, এখন তো ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়া দেওয়া বন্ধ করে দিচ্ছে অনেক আগে থেকেই। গত বছরের 5ই আগস্টের পর থেকে ট্যুরিস্ট ভিসা বন্ধ, খুব ইমার্জেন্সি ছাড়া। এখন আপনি ইন্ডিয়াতে চিকিৎসা করতে গেলেন, ওখানে কোনো কারণে ওখানকার কোনো নাগরিকের সাথে দোকানপাট বা ব্যবসা বাণিজ্য মানে ওষুধপত্র যে কোনো কিছু নিয়ে আপনার সাথে একটু মতানৈক্য হলো। ওই ব্যক্তিটা খুব সহজেই একটা গুজব ছড়াই ফেলতে পারবে যে আপনি বাংলাদেশি, আপনি বাংলাদেশ থেকে পালায় এসছেন, বা হাবিজাবি, এক কথায় আপনি বাংলাদেশি। এটা বলে আপনার যে প্রাণনাশের যে একটা সংশয় তৈরি হবে না, তার কি কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনারা? কতটা বিপদ আমাদের সামনে মানে থাবা দিয়ে আছে, টোপ মেরে আছে, আপনারা ভাবতেও পারতেছেন না। দুই দেশের নাগরিকরা এক দেশের আর এক দেশের নাগরিকরা, আগে যেরকম, আপনাকে আরও স্পষ্ট করে বলি আপনারা বুঝবেন। ভারতের যারা নাগরিক তারা পাকিস্তানের নাগরিকদেরকে খুব ঘৃণা করে, ঠিক আছে? পাকিস্তান মানেই ওদের জাতশত্রু। আবার পাকিস্তানের সাধারণ মানুষও কিন্তু ভারতকে কিন্তু জাতশত্রু হিসেবে কাউন্ট করে। কিন্তু দুজন সাপে নেউলের সম্পর্ক। এখন ওই দিকটা পাকিস্তানের পাশাপাশি এখন ঘুরে এসে বাংলাদেশের সাথেও কিন্তু সহাবস্থান করতেছে, যে বাংলাদেশ আর ভারত মানেই এখন কিন্তু সাপে নেওয়ালের সম্পর্ক হয়ে গেছে। এটা কোন কারণ হইতে পারে যে বাংলাদেশি নাগরিক, সে কারণে আপনি পিটাই মারবেন? আবার বাংলাদেশের ময়মনসিংহের ভালুকাতেও যেটা হলো, সেটাই বা কোন ঘটনা হলো যে একটা ধর্মীয় অবমাননা একটা কথা বলেছে, ইসলাম কিনে একটা কথা বলেছে, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনে একটা কটূক্তি করছে, আর আমি ধরে পিটাই মেরে ফেলবো? ইসলাম তো আমাদেরকে এই শিক্ষা দেয় নাই, তাই না? ইসলাম আমাদের এই শিক্ষা দেয়নি। তাহলে আমরা কেন এই অন্যায়টা করলাম? ইসলামে স্পষ্ট বলা আছে, একটা নির্দোষ ব্যক্তিকে আপনি বিনা অপরাধে যদি একজন ব্যক্তিকে, একটা প্রাণকে হত্যা করেন, আপনি সারা পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে হত্যার সমান যে পাপ, সে পাপ আপনার উপরে আসবে। আপনি এত ধর্মপ্রাণ মুসলমান হয়ে গেলেন, এটা কি জিহাদের ময়দান যে আপনি একটা মানুষকে পিটায় মেরে ফেলবেন? হ্যাঁ, জিহাদের ময়দানে কি এভাবে বলা আছে? আর ভারতে এটা কি বাজে অবস্থা যে একটা বাংলাদেশি নাগরিক, তার কোনো অপরাধ কোনো কাউন্ট হয় নাই। যে মানুষটার কোনো ওই ব্যক্তিটার নাম হচ্ছে রামনারায়ণ বাঘেল, তার বাসা হচ্ছে ভারতের ছত্তিশগড় প্রদেশে। সে কেরালাতে কাজের সন্ধানে গিয়েছিল। এখানে চোর সন্ধ্যায় দৌড়তে প্রায় তার মানে একটা কথা থাকে না, আপনার আপনার স্বীকারোক্তি নেবে না, আপনার কি ঘটনা আপনার কাছে শুনবে না, মানুষকে বলার সুযোগ দিচ্ছে না। এই মব ভায়োলেন্স এখন শুধু বাংলাদেশ না, বাংলাদেশ ভারত সব জায়গাতেই চলতেছে, সব জায়গাতে। তো এটা কিন্তু খুব অশনি সংকেত বাংলাদেশের জন্য। আপনাদেরকে একটা কথা বলি, আমি 2017-18 সাল থেকে যখন ধর্মীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করি, পড়াশোনা করি, গাজওয়াতুল হিন্দ এই যে একটা শব্দ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দ। আপনি রিলেট করতে পারবেন যে সময় আসতেছে আমাদের, আমাদের সামনে যে সময় আসতেছে, 26 সাল, 27 সাল, 28 সাল, এটা বাংলাদেশ ভারতের জন্য, ভারত উপমহাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। আমরা কেউ জানি না কি হইতে চলেছে এই সময়তে, কেউ জানি না। ট্রাস্ট মি, আপনি ভাবতেও পারবেন না, আপনার কল্পনার চাইতেও খুব দ্রুত গতিতে অবস্থার মানে পরিবর্তন হয়ে যাবে এই সময়ের মধ্যে। আপনারা কাশিদা যদি পড়ে থাকেন, আপনারা অনলাইনে সার্চ দিবেন কাশিদা, ঠিক আছে? কাশিদা পড়লে আপনারা বুঝবেন যে আমরা কোন পরিস্থিতির ভিতর দিয়ে সামনে যেতে যাচ্ছি। আমি তো অনেকটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আগামী 2-1 বছরের মধ্যে বাংলাদেশ ভারতের একটা সামনাসামনি হয়তো যুদ্ধ লেগে যেতে পারে, বলা যায় না। আমি জানি না হবে কিনা,
বাট পরিবেশ পরিস্থিতিতে এমনই মনে হচ্ছে যুদ্ধ পেতে যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যাই হোক, ভারতের কেরালা রাজ্যের পাল্লাকাডো জেলাতে অটোপাল্লাম যে এলাকাতে যেটা হলো, এটা খুব মর্মান্তিক একটা কাহিনী। যদিও তাদের নাগরিককে তারা পিটে হত্যা করছে, বাট এটা খুবই খারাপ এক বিষয় যে বাংলাদেশি বলে আপনি পিটায় হত্যা করছেন। আবার আরও একটা আশ্চর্যের বিষয় দেখলাম যে আমাদের ময়মনসিংহের ভালুকাতে যে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হলো, এটা নিয়ে কিন্তু মিডিয়া খুব একটা কাভারেজ করলো না। চাইলেই করতে পারতো, আমরা প্রমাণ করতে পারতাম, আমাদের মিডিয়ারা প্রমাণ করতে পারতো যে যারা হত্যা করছে তারা ঠিক করে নাই, কিন্তু এটা নিয়ে কিন্তু মিডিয়াতে খুব একটা আসে নাই। কিন্তু বাংলাদেশি মিডিয়াতে যা না আসেনি তার থেকে অনেক 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 গুণ বেশি ভারতীয় মিডিয়া এটাকে প্রচার করে দিল ধর্মীয় সহিংসতার নাম করে। এটা কি আমাদের দেশের জন্য ভালো? আমরা উস্কানি ভারতকে দিব কেন? ভারত যদি আমাদের সাথে যুদ্ধ করে, ওরা যদি সামরিক অভিযান করে, তখন আমরা ফাইট করব। না, আমরা এরকমভাবে পিন মেরে মেরে উস্কানি দিতে পারবো না তো। ইসলাম এটাও বলে নেই। ইসলামে সাধারণত ফার্স্ট অ্যাটাক নিজেরা করে না, অপরপক্ষ থেকে অ্যাটাক আসলে তারপরে এরা প্রতিহত করে। এটা বুঝতে হবে। আমি খুব আতঙ্কিত, খুব বিস্মিত সামনে কি হতে চলেছে। আপনারা সবাই সতর্ক থাকবেন, বিশেষ করে যেসব বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারা ইন্ডিয়াতে বর্তমানে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছেন, খুব সতর্ক থাকবেন। ভারতীয় কোনো নাগরিকের সাথে বর্তমানে কোনো ক্যাচাল করবেন না, কোনো মানে তর্কাতর্কিতে যাবেন না। একটা অকারেন্স হয়ে গেলে সেটা কিন্তু ফিরে আসবে না। আপনার কিছু হলে আপনার পরিবারেরই হারাবে। তাই যারা এখন তো ট্যুরিস্ট ভিসার কোনো সম্ভাবনাই নাই, আবার তো মনে হয় সব হাই কমিশন অফিসগুলো মনে হয় বন্ধ করে দিচ্ছে। তারপরেও যারা বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করছেন, বিশেষ করে চিকিৎসার কারণে, আবারও অনুরোধ করছি আপনারা কেউ কোনো ভারতীয় নাগরিকের সাথে কোনো রকম তর্কে জড়াবেন না, কোনো রকম না। আপনারা চিকিৎসা করতে গেছেন খুব নম্র নম্র ভদ্রভাবে জাস্ট চিকিৎসাটা সম্পন্ন করে নিজের দেশে খুব দ্রুত চলে আসুন। এখন ভারতের অবস্থা ভালো চলতেছে না, ঠিক আছে? যত দ্রুত আপনি নিজের দেশে ফেরত আসতে পারবেন তত আপনার জন্য মঙ্গল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাকে সাপোর্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।